শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর সকালে একজন অতিথি আছে, তাকে আমরা জানবো, কিন্তু তার আগে লাবণ্যর কাছে চলে যাচ্ছি। লাবণ্য, শুভ সকাল, কেমন আছো? শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। যথারীতি যেটা হয় যে রাঙা সকালে বসলে সবাই আমরা ভালো হয়ে যাই। সব সময় একই কথা আমাদের, একদম একদম, কারণ অনুভূতিটা একই রকম। হ্যাঁ, চলো দর্শককে জানাই কে আছেন আজকে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি উন্নয়ন সংগঠক ইশরাত শায়লা। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো। খুব ভালো লাগছে আমাদের আয়োজনে আপনাকে পেয়ে। পুরোটা সময় জুড়ে আপনাকে জানবো। একদমই শুরুতে জানতে চাইবো যে জীবনের দর্শনটা কি আসলে আপনার কাছে? আচ্ছা, তার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই মাছরাঙা এবং আপনাদের আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। জীবনের দর্শন আমার কাছে আসলে সুখী থাকা, ভালো থাকা এবং পরিবার পরিজন সহকর্মী এবং আমার বন্ধু বান্ধবদের নিয়ে ভালো থাকাটাই আমার কাছে জীবনের দর্শন। সহজ সরল ভালো থাকা। বাহ, খুব সহজ সরলই উত্তর। আসলে এটাই আসলে আমাদের সবারই চাওয়া। একেবারে জীবনের সব থেকে সরল সহজ সময়টা ছোটবেলা, সেই সময়টা যদি একটু ফিরিয়ে নিয়ে যাই একদম শুরুতে। আপনার জন্ম হয়েছে চাঁদপুরে। কেমন ছিল শৈশবের স্মৃতি সব মিলিয়ে একটু জানতে চাই। আমার শৈশবটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা। যেটা বলবো সাধারণত অন্যদের শৈশবের চেয়ে একটু আলাদা। সো আমার ছোটবেলাটা আসলে চা বাগানেই কেটেছে। আমার বাবা 33-34 বছর চা বাগানে কাজ করেছে। সো আমি ক্লাস 7 পর্যন্ত আমার ছোটবেলাটা চা বাগানে। এবং যেটা হয়েছে, চা বাগানে সেই সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশে আমার বেড়ে ওঠা এবং একটু ভিন্নভাবে বেড়ে ওঠা। সাধারণত শহরে আমরা যেরকম চাকচিক্য অথবা যেরকম কোলাহলের মধ্যে বেড়ে উঠি, আমার বেড়ে ওঠাটা সেরকম না। নিরিবিলিতে আসলে আমি বই পড়ে আমার গাছের ফুলের সাথেই সময় কেটেছে। এবং এর সাথে অবশ্যই কিছু বন্ধু বান্ধব ছিল, বাট সেটাও খুব হাতে গোনা। আচ্ছা, বন্ধু বান্ধব তার মানে একটু কমই ছিল। জি। পরিবারে তো নিশ্চয়ই কোনো বন্ধু ছিল, ভাই বোন বা বাবা মার সাথে এক ধরনের বন্ধুত্ব হয়। আমার মা আসলে আমরা 2 বোন। আমার বোন আমরা কাছাকাছি বয়সে 2 বছর 2 মাসে আমাদের পার্থক্য বয়সে। জি, আমি বড়। তো আমার মা আসলে 20 বছর বয়সেই মা হয়েছেন। তো আমাদের দুজনের আসলে বন্ধুত্বটাও ওরকমই, খুব বেশি বয়সের যেহেতু পার্থক্য ছিল না। আমরা ছোটবেলা থেকে যাই করতাম স্কুলে বাইরে, সেটা আসলে এসে আম্মুর সাথেই শেয়ার করতাম। দারুণ। আচ্ছা, তিনি কি গৃহিণী ছিলেন নাকি? হ্যাঁ, আমার আম্মু হোম মেকার ছিলেন। যেহেতু টি গার্ডেনে আসলে খুব সুযোগ ছিল না কোনো, বাট হোম মেকার হলেও যেটা হচ্ছে উনি অসম্ভব ব্যস্ত থাকতেন। এটা গুরু দায়িত্ব। আমরা যদিও গৃহিণী বলছি বা বাসায় থাকছে বলতে, কিন্তু এটা আমার মনে হয় বাইরে যারা কাজ করে তাদের থেকেও বেশি কাজ থাকে। আর চা বাগানের পরিবেশে আসলে আরো ব্যস্ততা কেন, কারণ তার অসংখ্য পশু পাখি, তারপরে যেটা হচ্ছে যে হাঁস মুরগি পালা, ফুলের চাষ করা, সবজি চাষ করা, এই কাজগুলো উনি খুব এনজয় করতেন। এবং যদিও আমাদের অনেক সাপোর্টিং হ্যান্ড ছিল, বাট উনি খুব এনজয় করতেন। তো সবসময় ব্যস্ততা ছিল। আর যেটা হচ্ছে, যেহেতু টি গার্ডেনে আমরা থাকতাম, অনেকেই বেড়াতেও আসতেন। তো এমন হয়েছে যে আমরা অনেকেই আমাদের বাসায় থেকেছেন যাদেরকে আমরা চিনিও না। কিন্তু এবং অনেক আত্মীয় স্বজনও বেড়াতে যাওয়া মানে আমরা যেহেতু আছি আমাদের বাসায় আসতেন। তো সবসময় কিন্তু আমাদের বাসায় মেহমান আমাদের বাংলোতে আসতেনি। তো জাঁকজমকপূর্ণ একটা শৈশব ছিল। বলছিলেন যে মা হচ্ছে গাছপালা লাগাতেন, সবজি চাষ করতেন, অনেক কিছু করতেন। এগুলোতে আপনার কন্ট্রিবিউট কেমন ছিল? আমি এখনো আসলে আমার গার্ডেনিং খুব ভালো লাগে। আমি আমার বাসায় এখন যদিও আমরা অ্যাপার্টমেন্টে ছোট্ট পরিসরে থাকি, তারপরে আমার 3 বারান্দাতেই আমি অসংখ্য গাছ লাগিয়েছি। তো আমরা ছোটবেলা আসলে আম্মুর সাথেই চা বাগানের ফুল বাগান, সবজি বাগান, ওখানে আমরাও কাজ করতাম। আবার যেটা হতো, তাদের সবজি ওখান থেকে তুলেও খেয়ে ফেলতাম। তো ওই শৈশবটা আসলে খুব সুন্দর ছিল। চা খাওয়ার ব্যাপারে কোনো শৌখিনতা ছিল ছোটবেলায়? আমার বাবা নিজে আসলে একজন টি এক্সপার্ট এবং উনি টি টেস্টারও। তো এখনো উনি আসলে অনেক, যেহেতু ওনার অনেক বছরের চায়ের অভিজ্ঞতা, তো ওনার সাথেই আসলে আমাদের চায়ের হাতে খড়ি। এবং আমরা আসলে অনেক, অবশ্যই আমাদের নিজেদের চা বাগানে চা তো খেয়েছি, দেশের বাইরেরও অনেক চায়ের আমেজ নেয়ার বা টেস্ট করার সৌভাগ্য হয়েছে।
তো আর আমি নিজেও চা খেতে পছন্দ করি, বাহ। তবে এখন সাথে সাথে কফিটাও আমার খুব প্রিয়। আচ্ছা আচ্ছা এটা মোটামুটি আমাদেরও আসলে দৈনন্দিন জীবনে একটা প্রিয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, চা বা কফি। হ্যাঁ, তো একটু আসলে সেই সময় ছোটবেলার স্বপ্ন যদি জানতে চাই, নানান সময় নানান রকম স্বপ্ন দেখি আমরা, নানান বয়সে স্বপ্ন দেখি, কিন্তু ছোটবেলায় একটা অবচেতন মনেই স্বপ্ন দেখে ফেলি, বা পরিবারও স্বপ্ন দেখতে পারে। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? স্বপ্ন দেখা হতো? হ্যাঁ, ছোটবেলায় আসলে আমার যেটা হয়েছে, আমি এক এক সময় আমার এক এক রকমের স্বপ্ন ছিল, এবং প্রথমে একটা সময় আমার খুব ইচ্ছে ছিল আমি অ্যাস্ট্রোনট হব। আচ্ছা। হ্যাঁ, আমি সায়েন্স ফিকশন পড়তে খুব পছন্দ Okay. করতাম। তো সেখান থেকেই হয়তো আবার অনেক সময় মনে হতো আমি ভ্রমণ করতে যেতে পছন্দ করি, এমন কোনো ক্যারিয়ার করা যেখানে আমি আসলে কোনো সারাদিনই ঘুরতে পারবো। তো ছোটবেলায় আবার হঠাৎ করে মাঝে সাঝে মনে হতো যখন কোনো অসুস্থ দেখতাম যে ডাক্তার হব। তো এরকম অনেক কিছুই ছোটবেলায় পাখা মেরেছে মনে। কিন্তু পরবর্তীতে আসলে যখন একটু বড় হতে শুরু করলাম, আমার বাবা মাও চাচ্ছিলেন যে আমি শিক্ষকতা করি। আচ্ছা তো একটা সময় সেই ইচ্ছেটাও হয়েছে, বাহ। কিন্তু পরবর্তীতে আমি জানি না, আমরা যে সময় আমাদের অনার্স শুরু করেছি তখন বিবিএ এমবিএ এই সময়টা কর্পোরেটে খুব বেশি সবাই আসছিলেন, এবং আমার বেশ অনেক বন্ধুরাও চাচ্ছিল কর্পোরেট জগতে আসার। তো তখন আমি যেটা করেছিলাম, বিবিএ তে মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে শুরু করেছিলাম, এবং ইচ্ছে ছিল কর্পোরেটেই কাজ করব। আচ্ছা, সেই গল্পগুলো আমরা আসলে বিস্তারিত শুনবো, কিন্তু একটু শৈশবে থাকতে আচ্ছা। চাই। আপনি যেটা বলছিলেন যে এক এক সময় এক এক রকম ইচ্ছে করতো, আপনার যেহেতু বই পড়ার একটা স্বভাব ছিল, বই পড়ার কারণেই কি এমন হতো যে এক একটা চরিত্রের মধ্যে নিজেকে ভ্রমণ করানো, যে এখন আমি এই বিষয়টা পড়ছি, আমি এটা হতে চাই, আমি এখন এই বিষয়টা পড়ছি, এরকম হতো? হ্যাঁ, যেমন আপনারা অবশ্যই সমরেশের বই পড়েছেন, জি। ওর বইগুলিতে কিন্তু অনেক সময় চা বাগানের উল্লেখ ছিল। তো যখন আমি বিশেষ করে সমরেশ, শীর্ষেন্দু, অথবা বাংলাদেশে হুমায়ুন আহমেদ, শাহরিয়ার কবির, ওনাদের বই অনেক পড়তাম। আর বিশেষ করে আসলে আমাদের ওপারে বাংলা যারা লিখতেন, তারপরে যেটা আপনি বলছিলাম সায়েন্স ফিকশন, তখন মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন ছোটবেলা অনেক পড়েছি। আর আমি আসলে সব রকমের বই পড়তে পছন্দ করতাম। আমি সামনে যেটাই পেতাম সেটাই গোগ্রাসে এই গিলতাম। বই আসলে। পড়ার অভ্যাসটা আসলে কোথা থেকে আসলো? পরিবারে কাউকে দেখে অবশ্যই, নাকি? মানে আমার বাবার, মানে আমাদের একটা আলাদা বাংলাতে একটা রুমই ছিল, সেখানে বাহ। আমাদের একটা লাইব্রেরি, এবং ওখানে দেয়ালের চারিদিক জুড়ে শুধু শেলফই ছিল বইয়ে। বাহ। এবং আমরা যেহেতু চা বাগানে থাকতাম, বই মেলার সময় আমার বাবা ছুটি নিয়ে, আমাদের মনে আছে ট্রলি ব্যাগ নিয়ে আমরা আসতাম বই মেলাতে, এবং ট্রলি ব্যাগ ভরে ভরে আমরা বই নিয়ে যেতাম, যেহেতু আমাদের আসলে সারা বছর ওভাবে বই কেনার সুযোগ ছিল না। আর তখন তো অনলাইনে বা অর্ডার দিয়ে করাটা, টি গার্ডেনের মতো জায়গায়। তো আমার মনে আছে যে আমরা আসলে বইমেলায় আমরা অনেক বই কিনে নিয়ে যেতাম, সারা বছর ওগুলি পড়তাম। আবার আমার আব্বু শহরে আসলেও বই কিনে নিয়ে যেতেন। বাহ, বাহ। এবং এত- মানে আমার মনে আছে, মানে শৈশবটা আমাদের বেড়েই উঠেছে, যদিও কিছু বিধিনিষেধ ছিল, আমরা লুকিয়েও কিছু বই পড়তাম, কিন্তু আমার বাবার অনেক উৎসাহ ছিল আমাদের বই পড়ায়। আসলে লুকিয়ে কিছু কাজ করার মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে, সেখানে অনেক আনন্দও থাকে, আমি বেশি বলবো। আপনার আরো আনন্দের যে বিষয়গুলো রয়েছে শৈশবের সুন্দর স্মৃতির মধ্যে, মায়ের সাথে কাটানো সময় সেগুলোর মধ্যে অন্যতম আমার মনে হয়। মায়ের সাথে এমন কোনো স্মৃতি এখন মনে আসছে যেটা শৈশবে অনেক নাড়া দিয়েছিল? মানে অসংখ্য স্মৃতি আমাদের। তো আসলে যেহেতু আমরা মানে টি গার্ডেনে একটু একাকেই থাকতাম আমরা, যদিও মেহমানরা আসতো, বাট তারপরেও যেহেতু একাকী একটা পরিবেশ, আমরা আমাদের বেশিরভাগ সময় মার সাথেই কাটিয়েছি। আচ্ছা। আমার পড়াশোনা ছোটবেলায় আমার মার হাতে, আমার ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার আমার মনে আছে আমার মাই আমাকে পড়িয়েছেন। আমরা যেসব ড্রেস পরতাম ছোটবেলায়, আমার আম্মু খুব ভালো সেলাই করতে পারতেন। আচ্ছা। তো আমার অনেক জামা আমার আম্মুর বানানো, আম্মুর হাতে সেলাই করা। আমরা আসলে যেহেতু চা বাগানে আপনারা দেখবেন একটা ব্রিটিশ কালচার কিন্তু ছিল একটা সময়, এখন হয়তো অনেকটা বদলে গেছে। আমরা কিন্তু প্রপার একটা ডাইনিং সেটআপ ছিল, আমাদের ফিঙ্গার বোলস ছিল, কাঁটা চামচ ইয়ে দিয়ে খেতে হতো, ন্যাপকিনস। তো আমাদের সেটের পর সেট ন্যাপকিনস ছিল আম্মুর হাতের নিজের বানানো। বাহ। তো আমরা আম্মুর কাছ থেকে এই জিনিসগুলো শিখেছি, যদিও আম্মুর মতো তো ধৈর্য ছিল না, কিন্তু এই জিনিসগুলো সবসময় আম্মুর কাছে থেকে শিখেছি। এবং
যেটা মানে আমাদের মধ্যেও এসেছে, আম্মু খুব গুছানো ছিলেন। তো ছোটবেলা থেকে আমরা খুব পরিপাটি একটা পরিবেশে বড় হয়েছি, এবং আপনারা জানেন টি গার্ডেনের আসলে পরিবেশটা বাংলোর অনেক পরিপাটি থাকে। পরিপাটি ওই থাকে। পরিপাটি থাকাটা আসলে আম্মুর কাছ থেকে শেখা। আম্মু কখনো আমাদের বলেননি যে করতে হবে, বাট দেখে দেখেই শেখা। বাহ, তো চমৎকার। আলাদা করে কোন স্মৃতি নেই, পুরোটাই আসলে সুন্দর। পুরোটাই মাকে একটা সুন্দর ঘিরে। সময় আসলে। আসলে মা ব্যাপারটা এমন, মা ব্যাপারটার আসলে গভীরতা আমরা যতই খুঁজতে যাই না কেন সেটা কুল পাওয়া যাবে না। লাবণ্য সম্পর্কে আমি যতটুকু জানি যে লাবণ্যর মাও লাবণ্যর জীবনে অনেক গুরুত্ব বহন করে, একেবারে অনেক তাই, একেবারে। আমার সহযোগিতা করে সাথেও আমি সবকিছুতে। এটা আমাদের অতিথির গল্প শুনতে শুনতে ভাবছিলাম যে মেয়েদের একটা সময় মনে হয় মাদের সাথেই খুব বেশি ঘনিষ্ঠতা হয়, বা জীবনটা আসলে মাময় হয়ে যায়। আমরা গল্পে ফিরবো, কিন্তু আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। মাসুক, তুমি জানাবে? নিশ্চয়ই। প্রিয় দর্শক, ইশরাত শায়লা একজন অভিজ্ঞ উন্নয়ন সংগঠক, যিনি মানব সম্পদ ব্যবস্থাপনা এবং সাংগঠনিক উন্নয়নে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি অক্সফাম ইন বাংলাদেশ হেড অব পিপল, কালচার অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। মানব সম্পদ ব্যবস্থাপনা এবং প্রশাসনে তার রয়েছে 1.5 যুগেরও বেশি পেশাগত অভিজ্ঞতা, যা তাকে কৌশলগত এইচআর নেতৃত্বে অনন্য অবস্থানে নিয়ে গেছে। পরিকল্পনা ও এইচআর লিডারশিপ, সাংগঠনিক সংস্কার, নীতিমালা অনুসরণ, ট্যালেন্ট আকর্ষণ এবং ধরে রাখা এবং কর্মীদের সক্ষমতা উন্নয়নে তার কাজের মূল ক্ষেত্র। তিনি কর্মদক্ষতা এবং মূল্যায়ন ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রশিক্ষণ পরিকল্পনা এবং ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি এর আগে ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, বিসিসিপি এবং কেয়ার বাংলাদেশের মতো জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সাধারণ সদস্য হিসেবেও তিনি বেশ সক্রিয়। তাকে আমরা জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। মাকে নিয়ে গল্প আসলে কখনোই শেষ হবে না। আপনার জীবনে কি কখনো মাকে নিয়ে কোনো অতৃপ্তি আছে, যে মাকে হয়তো আর একটু বেশি সময় দিলে ভালো হতো, বা কর্মজীবনে এসে যেটা হয় যে একটা সময় এসে কাজের চাপের কারণে মাকে অনেক বেশি সময় দেওয়া হয় না, এটা নিয়ে কোনো আক্ষেপ আছে? আমি আসলে এই কথাটা বলতেই যাচ্ছিলাম, তার আগে আপনারা এই প্রসঙ্গটা তুললেন। গত 24শে জানুয়ারি মাসে, এই মাসে আমার আম্মু আমাদের ছেড়ে চলে গেছেন, এবং যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উনি কি রান্না হবে দুপুরে সেটাও বলে গেছেন। তো প্রতিটা সময় আসলে তার ছায়া আমাদের উপরে ছিল। এবং আমি আমার যদি বলি, আমার এই ক্যারিয়ারে যতটুকু এসেছি আসলে আমার বাবা মার সাপোর্টেই। এবং আমি যেরকম নিশ্চিন্তে অফিস করেছি, আমার দুটো বাচ্চা কিন্তু আমার মার কাছেই বড় হয়েছে। এবং প্রতিদিন আমি সকালে ওদেরকে আমার আম্মুর কাছে রেখে, আমি যেহেতু আম্মুই বলি ওটাই বলছি, আম্মুর কাছে রেখে গিয়েছি। সন্ধ্যা অনেক সময় দেখা গেছে 7টা সাড়ে 7টায় এসেছি, তখনও তার কাছেই আমার দুটা সন্তান খুবই নিশ্চিন্তে আমি রেখে গেছি। কখনো আমি কাজের ক্ষেত্রে একটাবার মনে হয়নি যে আচ্ছা একটু চেক করে দেখি তো বাসায় কেমন আছে ওরা। আমি জানতাম যে ওরা ভালো আছে। অনেক ফিল্ড ভিজিটে গিয়েছি, অনেক দেশের বাইরে অনেক প্রশিক্ষণে গিয়েছি, তখনও কিন্তু আমার সন্তান দুজনেই আমার মার কাছে ছিলেন। এবং এই অবদানটা আসলে কখনোই মানে আমি বলেও শেষ করতে পারবো না। কিন্তু ওই একটা দুঃখই রয়ে যাবে, যেমন আমার আম্মু সবসময় হয়তো কোনো অনুযোগ করতেন না, কিন্তু অভিমান করে প্রায় বলতেন যে তোমরা এত ব্যস্ত, তোরা এত ব্যস্ত, তোদের তো কথা বলেও তোদের সাথে সময় পাই না। এবং শেষ দিনও আমার মনে আছে, আমার ট্রেনিং ছিল দুপুরবেলায়, আমরা উপর নিচে থাকি। আমি সৌভাগ্যবান বলবো, আমার বিয়ের পরেও যেহেতু আমার সন্তানদেরকে মার কাছে রেখে যেতাম, আমার অলমোস্ট প্রতিদিনই তাদের সাথে দেখা হতো। এবং আমার আম্মু মারা যাবার 3 বছর আগে থেকে আমরা একই অ্যাপার্টমেন্টে উপর নিচে থাকি। তো আমি অবশ্যই সৌভাগ্যবান যে আমি আমার মাকে প্রতিদিনই দেখতে পেয়েছি। 1 ঘন্টার জন্য হলো, আধা ঘন্টার জন্য হলো, আমি অন্তত গিয়ে তার সাথে দুটো কথা বলতে পেরেছি, 1 কাপ চা খেতে পেরেছি। কিন্তু তারপরেও যেটা হতো যে অনেক কথা, অনেক ব্যস্ততার জন্য আসলে আম্মু হয়তো বলা শুরু করেছেন, আমি হয়তো অর্ধেকটা শুনে চলে এসেছি। হয়তো অনেক গল্প উনি চেয়েছেন ঘন্টার পর ঘন্টা বসে হয়তো আমরা আলোচনা করি, সেটা হয়নি। এবং আমরা কখনো আসলে বুঝিনি, কারণ আমার আম্মু আসলে খুব অল্প বয়সেই মারা গেছেন। মানে আমরা কখনো আসলে উনি এত তাড়াতাড়ি চলে যাবেন এই জিনিসটা আসলে আমরা রিয়েলাইজ করিনি। এবং এই জন্যই আসলে এখন খালি মনে হয় যে মানে ক্যারিয়ারের পিছনে অবশ্যই ক্যারিয়ার বা অন্য দায়িত্বগুলো যতটুকু আমি গুরুত্ব দিয়ে দেখেছি, মাকে সময় দেওয়াটা হয়তো আরেকটু গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। সত্যি। এবং একটা বিষয় অনেক সময় হয়তো আমরা বলি শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না, কিন্তু এই শূন্যস্থান কখনোই পূরণ হবে না।
এই জন্য আমরা আসলে এখনো আসলে যারা মাকে পাচ্ছি বাবাকে পাচ্ছি দুজনকে আসলে যতটুকু পারি সময় দেওয়া উচিত। এটা আমরাও অনেক সময় অনেক আসলে নানান কাজের ব্যস্ততায় হয়তো ভুলে যাই। যাই হোক, মা সবসময় আছেন আপনার পাশে, যেহেতু পুরোটা সময় তাকে এতটা পেয়েছেন, আমরা বিশ্বাস করি তিনি উপর থেকে সবসময় আপনার সাথে ছায়ার মতো হয়ে আছেন। আমরা আপনার স্কুল জীবন নিয়ে একটু ফিরতে চাই। স্কুল জীবন কোথায় কেটেছে, বা সিলেট থেকে তো আপনারা আসলে ঢাকা চলে এসেছিলেন? আমার স্কুল ক্লাস 7 পর্যন্ত আমি প্রথমে তো আসলে একদম চা বাগানের ভিতরে আমাদের যারা প্ল্যান্টার্স বা ম্যানেজার্স তাদের জন্য ছোট্ট পরিসরে স্কুল ছিল। আচ্ছা। তো ওই স্কুলে আমরা সব 3-4 জন করে স্টুডেন্ট ছিলাম এক একটা ক্লাসে। আচ্ছা। কম্পিটিশন ছিল না, বাট কেয়ার ছিল। আচ্ছা। আমাদেরকে আসলে যে যত্ন নিয়ে পড়ানো হয়েছে, যেরকম আমাদের মধ্যে অনেকেই গিয়েছে ক্যাডেট কলেজে, অনেকেই বৃত্তি পেয়েছেন, তো খুব যত্ন করে আমাদের আসলে ওই সময়টা বেড়ে ওঠাটা, শিক্ষাটা আসলে আমরা পেয়েছি। এজন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আর ঢাকায় চলে এসেছে ক্লাস 8-এ। তো তারপর থেকেই ঢাকায় পড়াশোনা, বাংলা মিডিয়ামেই পড়েছি আমি। কোন স্কুল ছিল? মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ছিল। যেহেতু ক্লাস 8-এ আপনারা জানেন যে সাধারণত সব স্কুল, বাট ওই স্কুলটা যেহেতু গভর্নমেন্টের স্কুল ছিল। এবং তারপরে এইচএসসি-তে আমি পড়েছি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। যেহেতু আমাদের বাসাটা ছিল শান্তিনগর, আমরা আমার বাবা মা চাচ্ছিলেন বাসার আশেপাশেই যেখানে আসলে আমাদের জন্য কমিউট করাটা ইজি হয়। আমিও একই কলেজের আসলে স্টুডেন্ট। আচ্ছা। ওই সময়টা আসলে পড়াশোনায় কেমন ছিলেন? মানে যেটা হয় অনেক সময় পরিবারের একটা প্রেশার থাকে যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, আপনার ক্ষেত্রে কি ছিল? আপনি কি অনেক নিজে গুছিয়ে পড়াশোনা করতেন নাকি পরিবারের চাপ ছিল? আমরা অনেক মানে লাকি বলবো, আমাদের পরিবারে কখনোই পড়াশোনা নেই বা কোনো কিছু নিয়ে কোনো চাপ ছিল না। আমার মনে আছে প্রতিবারই রিপোর্ট কার্ড নিয়ে আসার পরে আমার বাবা বলতেন তুমি তো আমার চেয়ে ভালো করেছো। বাহ। হ্যাঁ, তো আমাদের কখনোই ইনফ্যাক্ট কি পড়বো, কোন দিকে আমরা ক্যারিয়ারে যাব, পুরোটাই কিন্তু আমাদের উপরে ছেড়ে দিয়েছিলেন, আমাদের ইচ্ছের উপর। এবার অবশ্যই গাইড তো করেছেন। ছোটবেলা থেকে আসলে আমি যেটা বলবো, আমি শান্ত ছিলাম এবং পড়াশোনা মোটামুটি ভালোই ছিলাম। খুব খুব আহামরি বলবো না, এক্সট্রাঅর্ডিনারি না, বাট ভালো ছিলাম। তার মানে আমরা বলতে পারি যে আপনাদের পরিবার আপনাদেরকে একটা টেস্ট তৈরি করে দিয়েছে, কিন্তু সেটার জন্য কাজ করেছেন আপনারা, এগিয়ে গেছেন আপনারা, এরকমটাই। হ্যাঁ, আমরা 2 বোন। আমি বলবো আমি একটা প্রগ্রেসিভ পরিবেশেই বড় হয়েছি। ম্যাম, আপনি যেমনটা বলছিলেন যে শৈশবে অনেক স্বাধীনতা পেয়েছেন, কোনো চাপ ছিল না কোনো কিছুতেই। স্বাধীনতা ওই বয়সে পেলে যেটা হয় যে অনেক কিছু করতে মন চায়। আপনার কি কি করতে মন চাইতো সাংস্কৃতিক পরিমণ্ডলে বা খেলাধুলায়? আমাদের ছোটবেলাটা যেহেতু চা বাগানে কেটেছে, খুব বেশি আসলে সাংস্কৃতিক মণ্ডলে বা বড় পরিসরে কিছু করার সুযোগ হয়নি। বাট যেটা হয়েছে যে ছোটবেলায় বিভিন্ন অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠানে, অথবা আমরা একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকতাম যখন ঢাকা এসেছি, ওখানে পহেলা বৈশাখের অনুষ্ঠান অথবা এরকম কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করা হয়েছে। কবিতা আবৃত্তি, কবিতা পড়তে আমি পছন্দ করি। কবিতা হয়তো ওভাবে করে মানে খুব প্রফেশনালি চর্চা করা হয়নি, বাট কবিতা আবৃত্তি করতেও ভালো লাগতো। আর টুকটাক ছোটবেলায় লিখেছিও, আমাদের স্কুলের ম্যাগাজিন বা সাময়িকীতে কবিতা, ছোট গল্প 1-2টো ছাপা হয়েছে। কিন্তু হয়তো ওভাবে করে অনেক লিখেও সেগুলো আসলে ওভাবে করে হয়তো প্রকাশ করা হয়নি। যতটুকু জেনেছি আপনি এখনো উপস্থাপনা করেন আপনার কর্মস্থলে বিভিন্ন অনুষ্ঠানে। হ্যাঁ, মানে প্রফেশনাল ফিল্ডে যখন এসেছি তখন তো প্রফেশনাল ফিল্ডে বিভিন্ন প্রোগ্রাম উপস্থাপনা করা বা এমসি যেটা বলি, সেটা ছাড়াও আমাদের তো অনেক, যেহেতু আমরা এইচআর যারা কাজ করি, আমরা আসলে ওয়েলবিং বা টিম বিল্ডিংটাকে অনেক গুরুত্ব দিই। আজকে আমরা দুজন ঠিক আছি তো উপস্থাপনায়? অবশ্যই। আমরা আসলে প্রফেশনাল যেটা বলি যে কর্মক্ষেত্রে ওই উপস্থাপনাগুলো এবং আপনারা যারা মিডিয়াতে আছেন সেটা তো অবশ্যই পার্থক্য তো রয়েছে। কিন্তু আর আমরা আসলে যারা ধরেন আপনারা ডেভেলপমেন্ট সেক্টর, উন্নয়ন সংস্থায় যারা প্রোগ্রামে কাজ করেন, তাদের আসলে বাইরের এক্সপোজারটা বেশি। আমরা যারা আসলে এইচআর, ফাইন্যান্স বা আমরা অ্যাডমিনে কাজ করি, আমরা আসলে ব্যাক এন্ডেই সাপোর্টটা দেই বেশি। তারপরে যে এইচআর এর কাজগুলো আসলে অনেকগুলো ট্রেনিং আমাদের অর্গানাইজ করতে হয়, ফ্যাসিলিটেট করতে হয়, ওগুলো তো করা হয়। আর যেটা বললাম যে আসলে আমাদের টিম বিল্ডিং বা একটা ওয়েল কালচার বা ওপেন একটা কালচার এনশিওর করার জন্য অনেক ধরনের আমরা ইনিশিয়েটিভ নিই, ইভেন্ট সেলিব্রেট করি। কাজের জায়গাটায় তো অবশ্যই আসবো, কিন্তু আপনাকে যদি আবার একটু বিশ্ববিদ্যালয় জীবনে নেই, বিশ্ববিদ্যালয় কোথায় কেটেছে, কেমন কাটিয়েছেন সেই বিশ্ববিদ্যালয় জীবন? আচ্ছা, আমি আসলে
শুরুটা করেছিলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আচ্ছা। বিবিএ শেষ করেছি। আর এমবিএটা আসলে আমি চাচ্ছিলাম পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে। আচ্ছা। আমার আন্ডারগ্রেডে আসলে ইচ্ছে ছিল ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএ তে ভর্তি হওয়ার, তো যেটা হয় আর কি, অত ভালো রেজাল্ট করতে পারিনি ভর্তি পরীক্ষায়। তো তারপরে নর্থ সাউথে বিবিএ তে ভর্তি হয়েছিলাম, আর ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে পরবর্তীতে এমবিএ করেছি নর্থ সাউথে হিউম্যান বিবিএ, রিসোর্স ম্যানেজমেন্টে। নর্থ সাউথে বিবিএ বাদে বেশ দীর্ঘ একটা সময় 4 বছর। 4 বছর, হ্যাঁ, এই 4 bachelor's। বছরে আসলে আপনি বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব পেয়েছেন, নতুন একটা পড়াশোনার এনভায়রনমেন্ট পেয়েছেন যেটা স্কুল কলেজের সাথে একদমই মিলবে না। মজার স্মৃতি তো অবশ্যই আছে। মজার স্মৃতিও আছে, আর যেটা হচ্ছে যে আমি আসলে একটু পরিশ্রমী ছিলাম, তো বন্ধু বান্ধবরা দেখা যেত গ্রুপ ওয়ার্ক বা প্রজেক্ট গুলো আমি দেখা যেত আমিই লিড দিতাম। আচ্ছা। তো অনেক সময় দেখা যেত মজার স্মৃতি তো ছিল, বাট অনেক পড়ার প্রেশারও ছিল। আচ্ছা। অনেক গ্রুপ অ্যাসাইনমেন্টস প্রজেক্টস এগুলো ছিল। তো বিবিএটা আসলে খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে। তার মধ্যে ওই বিবিএর সময়টাতে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আসলে আমার এখন যিনি আমার জীবন সঙ্গী তার সাথেও পরিচয়টা হয়েছে। আচ্ছা। তো দেখা যেত তাকেও সময় দিতাম, বাসা আমি শিক্ষক মানে বাসায় স্টুডেন্টও পড়িয়েছি। মানে আমি আসলে বিবিএ তে ভর্তি হওয়ার পরে একটা হচ্ছিল, তখনকার দিনে আসলে নর্থ সাউথ বা প্রাইভেট ইউনিভার্সিটি পড়াটা একটু এখনো একটু ব্যয়বহুল। তো আমার তখন মনে হচ্ছিল অ্যাটলিস্ট যদি আমি আমার পকেট মানিটা নিজে আর্ন করতে পারি। তো আমি বিভিন্ন পার্ট টাইম জব করেছি। অ্যাটলিস্ট আমার মনে হতো যে এটুকু যদি আমি আমার ফ্যামিলিকে পরিবারকে সহায়তা করতে পারি। যদিও আমার আলহামদুলিল্লাহ আমাদের পারিবারিক ওই আর্থিক বা স্বাচ্ছন্দ্য ছিল, কিন্তু তারপরে আমার মনে হচ্ছে এটুকু আমার করা এটা উচিত। আসলে দায়িত্বশীলতার জায়গা থেকে আপনি করেছেন আমার মনে হয়। তো ওই জন্য একটু ব্যস্ততায় কেটেছে আমার আন্ডারগ্র্যাড বিবিএ। এবং যেটা বললাম যে আমরা এর ফাঁকেও খুব মজা করতাম। আমরা দেখা যেত নর্থ সাউথে পড়েছি, যেহেতু আমাদের নিজস্ব ক্যাম্পাস নেই, আমরা দেখা যাচ্ছে ক্লাসেস পরে চলে এসেছে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে আড্ডা দিয়েছি। এরকম অসংখ্য স্মৃতি আছে। কিন্তু ওই সময়টা কিন্তু একটা কঠিন সিদ্ধান্তেরও সময় যে আমি আসলে কোন দিকে যাব। পড়াশোনা করছি কিন্তু সাথে সাথে আসলে এই যে নিজের পায়ে দাঁড়ানোর একটা বিষয়, অবশ্যই পরিবার সাপোর্ট করে, কিন্তু এখন তো নিজেকে কর্মজীবনে প্রবেশ করতে হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার সময়টা তখনও কি ভেবেছিলেন আসলে আপনি কোন প্রফেশনে যাবেন বা কোথায় চাকরি করবেন, বা তার পরবর্তীতে যে ম্যানেজমেন্টে আপনি পড়াশোনা করলেন সেই চিন্তাগুলো কিভাবে তৈরি করেছিলেন? আমি আসলে যদি বলি আমার এইচএসসি সময় আমি ঠিক করেছিলাম, যেটা আপনাদের বলেছিলাম যে আমি হয়তো কর্পোরেটে কোনো জায়গায় কাজ করব, কোনো সিনিয়র ম্যানেজমেন্ট লিডারশিপ রোলে এক সময় নিজেকে দেখতে চেয়েছিলাম। সেই জন্যই কিন্তু আমি এইচএসসি তেও কমার্স নিয়েছিলাম এবং বিবিএ তে ভর্তি হয়েছিলাম। কিন্তু ওই সময় ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন যে আপনি যেখানে যাবেন ওখানে ভবিষ্যৎ কেমন হতে পারে? মানে ওই সময় ওই সেক্টরটা খুব ভালো করছিল এবং আমার মনে হচ্ছিল যে আমি নারী নেতৃত্বের জায়গাটা ওখানে সীমিত ছিল। তো এই জন্য আমি মনে করছিলাম যে আমার জন্য ওটা হয়তো একটা সুযোগ, এভাবেই নিজেকে তৈরি করছিলাম। বিবিএর পরে আসলে আমি আমার ব্যাচেলার্স শেষ হলো 2004-এর সেপ্টেম্বরে। আমি 2005-এর জানুয়ারি মাসে আসলে আমি এমবিএতে ভর্তি হয়ে যাই। এবং অনেকে যদিও বলেছিল 2 বছর যদি আমি একটু প্রফেশনাল ফিল্ডে কাজ করে এমবিএটা করি তাহলে ভালো হবে, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি ওই পড়ালেখার এই যে পরিবেশটার মধ্যে আছি সেটা দিয়ে যদি আমি শেষ করতে পারি। আমি ঠিক একটু দ্বিধাগ্রস্ত ছিলাম যে 2 বছরের একটা এডুকেশন ব্রেক নিয়ে আবার শুরু করলে আমি কতটা পারবো। আর তার সাথে আসলে আমার যেটা একটা প্ল্যান ছিল, আমরা উই ওয়ান্টেড টু গেট ম্যারিড। তো সেই জন্য আমি চাচ্ছিলাম পড়ালেখার পার্টটা চুকিয়ে সেটা করি। তো এই জন্য আমি আসলে মাস্টার্সটা ইমিডিয়েটলি, এমবিএটা ইমিডিয়েটলি ভর্তি হই এবং সাথে সাথে আমি জবেও ঢুকি। এবং যেটা বললাম আমার প্রথম 1 বছর আসলে আমি একটা কর্পোরেটে কাজ করেছিলাম এইচআর, এবং ওভারঅল যেহেতু এটা ছোট অর্গানাইজেশন এবং ইট ওয়াজ আ স্টার্টআপ, তো আমি ওখানে আসলে সবকিছুই করেছি, এইচআর মার্কেটিং বা সব মিলিয়ে আসলে রোলটা ছিল এবং আমি ওখানে খুব এনজয় করেছি। কিন্তু আমার একটা সময় উপলব্ধি হলো আসলে, আর বললাম তার সাথে সাথে আসলে আমি এমবিএটা এইচআর দিয়ে শুরু করলাম এবং পড়তে পড়তে আমার মনে হলো আসলে আমি মনে হয় এই প্রফেশনটা বা এই ফিল্ডটাই এনজয় করছি এবং আমি এখানে আসলে কন্ট্রিবিউট করতে পারবো। এবং সেই জন্যই আসলে আমি তারপরে ব্র্যাকে, এবং এই সুযোগটা কিন্তু আমার বাবা আমাকে বললেন যে এই ভ্যাকেন্সিটা আছে, তুমি
দেখতে পারো। আচ্ছা। আমি যেটা বলছিলাম আমার ক্যারিয়ারে আমার বাবা মার অবদান, এমন অনেক ট্রেনিং আছে ভালো, যেটা হচ্ছে আমার বাবা আমাকে বলেছেন যে এই ট্রেনিংটা করো। এমনও হয়েছে যখন আমি স্টুডেন্ট ছিলাম উনি আমার ফিটা দিয়ে ট্রেনিং কোর্সটা আমাকে এনরোল করতে বলেছেন। চমৎকার। এমনও আছে যে আমি হয়তো এক অফিস থেকে আরেক জবে সুইচ করেছি, আমি হয়তো লিঙ্কডইনে আপডেট করতে ভুলে গেছি, আমার বাবা মনে করেছেন তুমি কিন্তু লিঙ্কডইন প্রোফাইল আপডেট করোনি। বাহ। আমার যে কোনো প্রোগ্রাম যদি সেটা ধরেন রেকর্ডিং হয় বা টিভিতে যদি অত সুযোগ হয় না, বাট আমাদের যখন ইভেন্টগুলি হয় অফিসিয়াল, আমার বাবা কিন্তু পুরোটা ইভেন্ট দেখেন, মনোযোগ দিয়ে দেখেন এবং আমি কি বলেছি, কোথায় আরেকটু ঠিক করা উচিত ছিল, আরেকটু কি রেসপন্সটা ভালো হতো, উনি কিন্তু আমাকে গাইড করেন। চমৎকার। তো সেটাই বলছিলাম, আমরা যেন কোথায় ছিলাম। হ্যাঁ, আমরা আপনার কাজের জায়গাটা নিয়ে যে আপনি কিছুদিন আসলে একটা অফিসে চাকরি হ্যাঁ, করতেন, তো তারপরে আমার মনে ব্র্যাকের হলো, কথা হ্যাঁ, বলছিলেন। যে উনি বললেন যে ব্র্যাকে অ্যাপ্লাই করতে, তো আমি ইন্টারভিউ দিলাম, হয়েও গেল। এবং ব্র্যাক হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেহেতু অনেক বড় পরিসরে কাজ করে, এইচআর এর সবগুলো মানব সম্পদ বিভাগে যে কাজগুলো হয়ে থাকে সাধারণত সবগুলো কাজে আমি কম বেশি ওখানে করেছি। ব্র্যাকে আপনার রেসপন্সিবিলিটি কি ছিল? আমি ওখানে একদম তো যেহেতু ক্যারিয়ারের প্রথমে আমি হিউম্যান রিসোর্স অফিসার ছিলাম, আচ্ছা। মানব সম্পদ কর্মী হিসেবে শুরু করেছি। ওখানে আসলে যেটা বললাম, যেহেতু 3 বছর ছিলাম, আমি রিক্রুটমেন্ট, পলিসি ডেভেলপমেন্ট, তারপর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ট্রেনিং, এই সবগুলো কাজের সাথেই জড়িত ছিলাম। আর আবার সাথে সাথে যেহেতু আমাদের অনেক বড় পরিসরে কাজ, অনেক অন্য ধরনের পারফরমেন্স অ্যাপ্রেজাল, তারপরে আপনি যেটা বলেন আমি ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জায়গায়, তারপরে আরেকটা যেটা আমি কাজ করেছি কিছু ডিসিপ্লিনারি ইস্যু হ্যান্ডেল করা, এই বিষয়গুলো তখন থেকেই আসলে আমার হাতে খড়ি। এবং পরবর্তীতে আসলে ক্যারিয়ারে কর্মজীবনের একদমই শুরু এই সময়টাই যেটা হয় যে বইয়ে আমরা যা পড়ে এসেছি কর্মজীবনের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অনেক কিছু আসলে মিলবে না, তখন একজন মেন্টর দরকার হয়। কোনো মেন্টর ছিল? অবশ্যই আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করব যে আমার কর্মক্ষেত্রে আমি অনেক মেন্টরস পেয়েছি। শিপা হাফিজা আপা ছিলেন আমাদের তখন এইচআর ডিরেক্টর হিসেবে ব্র্যাকে। উনি আমাদের আসলে এইচআর এর যে কনসেপ্টগুলো, উনি যদিও একজন জেন্ডার এক্সপার্ট, অ্যাট দ্য সেম টাইম উনি অনেক আমি প্রগ্রেসিভ এইচআর এক্সপার্ট বলবো, উনি আমাদের অনেক গাইড করেছেন। আমরা ডিসেন্ট্রালাইজ এইচআর কনসেপ্ট, পেপারলেস এইচআর এর যে কনসেপ্টটা, পুরা আমরা কিন্তু ব্র্যাকের আর্কাইভ বা ডিজিটাল এইচআর এর যে প্রসেসটা স্টার্ট হয়েছে আমাদের হাত ধরে শিপা আপার লিডারশিপে। তো ওই জায়গাটায় অবশ্যই আমি ব্র্যাকে যতটুকু শিখেছি ওনার অবদান তো আছেই। এছাড়া প্রতিটা ক্ষেত্রে আমি যেখানেই কাজ করেছি, আমার এখন যেরকম কান্ট্রি ডিরেক্টরস কাছে আমি রিপোর্ট করি, আমার বর্তমানে কান্ট্রি ডিরেক্টর আশিস দামদে, উনিও আমাকে সবসময় মানে আমরা মানে ইটস নট লাইক সুপারভাইজার রাদার আমরা কো ওয়ার্কার হিসেবেই কাজ করি। এবং উনি আমার কাছ থেকে অনেক এইচআর ইনপুটস নেন, আমিও ওনার কাছ থেকে লিডারশিপ স্কিলস গুলো শিখি। তো এরকম ভাবে প্রতিনিয়তই আমি মানে আমার অনেকেই ছিলেন আমার ক্যারিয়ারে আমাকে গাইড করার জন্য। চমৎকার। ব্র্যাক থেকে তারপর কোথায় সুইচ করলেন? কি ওখানে তো 3 বছর আপনার থাকা হলো। ব্র্যাক থেকে আসলে আমার যেটা হয়েছিল, ব্র্যাক তো খুব সময় ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিল এবং আমি তখন একদম নতুন মা হয়েছে, 25 বছর বয়সে আমার প্রথম সন্তান। তো আমি আসলে অফিস টাইমিং সবকিছু মিলিয়ে একটু এবং আমি একটা লম্বা ম্যাটারনিটি লিভও নিয়েছিলাম। আমাদের 4 মাস ছিল এবং ব্র্যাকে আবার আপনি চাইলে 1 বছর পর্যন্ত উইদাউট পে ম্যাটারনিটি লিভ নিতে পারেন, বাট আমি 8 মাস নিয়েছিলাম। যেহেতু 24-25 বছরের মা, আমি খুব মানে একটু স্ট্রাগলই করছিলাম আমার প্রথম মাতৃত্বে। তো তখন আমি ব্রেক নিয়ে যখন জয়েন করলাম 8 মাস পরে, তখন এই টাইমিং সবকিছু নিয়ে আমার একটু ডিফিকাল্টি ফেস হচ্ছিল, সবকিছু সমন্বয় করাটা। তখন আমি যেটা করেছিলাম যে ওই সময়টা কিছুদিন আমি আমার বাবার সংস্থায়, ওনার এইচআর এর প্রয়োজন ছিল একজন অভিজ্ঞ মানুষের, এবং উনি বললেন যে তাহলে তুমি আমার সাথে কিছুদিন কাজ করো, অ্যাট দ্য সেম টাইম তুমি একটু যখন রেডি তখন ইউ ক্যান সুইচ টু আদার অর্গানাইজেশন। সো ওখানে আমি 6 মাস সাপোর্ট করেছি। একটা ফ্লেক্সিবল ওয়ার্কিং টাইম ছিল আমার। সংস্থাটার নাম কি ছিল? ওটা আমরা বলতাম পিএমটিসি, প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং কনসালটেন্টস। উনি ওটা কর্ণধার ছিলেন এবং 50% শেয়ার হোল্ডার অফ বাংলাদেশ কান্ট্রি। তো আমি ওখানে কাজ করতে করতেই আসলে আমাদের ব্র্যাকেরই একজন সহকর্মী, উনি পরবর্তী তখন সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন, উনি আমাকে বললেন যে সেভ দ্য চিলড্রেন একটা ভ্যাকেন্সি আছে। তো তখনই আমি আসলে আইনজীবীতে আমার
যাত্রা শুরু। ওখানে ইন্টারভিউ দিয়ে আমি সেভ দ্য চিলড্রেন ইউকে তে জয়েন করলাম এবং পরবর্তীতে সেভ দ্য চিলড্রেন 4টা সেভ একসাথে হয়ে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল হলো, তখন আমি সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালও কাজ করেছি। সো সব মিলিয়ে 4.5 বছর সেভে ছিলাম। আচ্ছা, এখানকার হ্যাঁ, আমার মনে হয় তোমার আর আমার একই বিষয় জানবার ইচ্ছে, সেটা হলো ওখানকার এক্সপিরিয়েন্স, একদম শুরু থেকে আপনি কি হিসেবে কাজ করেছেন, কি দায়িত্বগুলো ছিল, সবকিছু মিলে একটু যদি জানি। ওখানে তো আমি বরাবরই আসলে আমার ক্যারিয়ারের প্রথম মানে ব্র্যাক থেকে শুরু করে এই পর্যন্ত এইচআরই আছি। এইচআর এর সাথে কিছু অ্যাডমিনের রোলও ছিল, যেমন সেভ দ্য চিলড্রেন ইউকেতে যেহেতু ছোট অর্গানাইজেশন ছিল, হিউম্যান রিসোর্স অফিসার, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিন অফিসার ছিলাম। সো ওখানে বেশ কিছু ইভেন্ট, টিম বিল্ডিং অ্যাক্টিভিটি আমাদের কান্ট্রি ডিরেক্টর ওনার সাথে সরাসরি কাজ করার আমার অভিজ্ঞতা আছে। তো তখনই আসলে ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং এগুলোর আমার আগ্রহটা তৈরি হয়েছে এবং তখন আসলে মূলত আসলে এইচআর এর কাজই করতাম, লজিস্টিক্স এর কিছুটা সাপোর্ট করেছিলাম। ম্যাম, আপনি যে সময় কাজ শুরু করেছেন সে সময় আসলে নারীদের জন্য কর্পোরেট সেক্টরে কাজ করাটা আমি বলবো যে এখনকার মতো এত সহজ হয়তো বা ছিল না। অনেক কিছু নতুন করে অ্যাডাপ্ট করতে হয়েছে, অনেক কিছু জানতে হয়েছে বা অনেক এনভায়রনমেন্টের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়েছে। সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতাগুলো কেমন ছিল? আমরা আসলে ডেভেলপমেন্ট সেক্টরে আমি বলবো আমরা নারীরা আসলে অনেকটা খুব সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট পাই। আচ্ছা, তারপরেও চ্যালেঞ্জে ছিল না তা না। আমি আসলে খুব, যেহেতু অল্প বয়সে আমার ক্যারিয়ার শুরু বিবিএর পর থেকে, আমি যেটা এজিজম যেটা আমরা বলি ওইটা মাঝে মাঝে ফেস করেছি। অনেক সময় দেখা গেছে একে নারী, তার উপর বয়স কম, অনেক সময় আমার ওপিনিয়ন বা আমার মতামতটা অতটা গুরুত্ব পায়নি। তো এই জিনিসটা আসলে হয়েছে এবং আপনি খেয়াল করবেন যখন একটা মিটিংয়ে আমরা অনেকেই কথা বলছি, নারীরা কেন যেন হয়তো আমরা অত বেশি একটু এখানে একটু ইয়ে করতে পারি, হয়তো আমরা নারীরা হয়তো খুব বেশি আগে গিয়ে নিজে থেকে ওই হয় না যে আমরা হয়তো আমাদের সক্রিয়তাটা নিয়ে খুব বেশি নিজেকে এক্সপোজ করি না। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমাদের শর্টটাও অন্যদের চেয়ে পুরুষদের চেয়ে নমনীয়। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ওপিনিয়নটা অনেক সময় ওভারহিয়ার করা হয়। হ্যাঁ, তো এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে আমি জানি যে আমি যে ওপিনিয়নটা দিয়েছি সেটা আসলে মোস্ট এফেক্টিভ, কিন্তু অনেক সময় ওভারলুকড হয়েছে, ওভারহিয়ার্ড হয়েছে। সো এই জিনিসটা ছিল। এবং একটা সময় আমি একটা অর্গানাইজেশনে গিয়েছিলাম যেখানে আমি লিডারশিপ রোলে দায়িত্ব নিয়েছিলাম এবং ওখানে আমার অন্য যে আমরা বলি সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যারা আছেন ওনাদের ক্ষেত্রে এক দুজনের কাছ থেকে আমি এমন কিছু ব্যবহার পেয়েছিলাম যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে ঠিক না, কারণ আমি আর উনি একই লেভেলে একই সমসাময়িক পদে কাজ করছি এবং হয়তো উনি আমার বয়সে এবং অভিজ্ঞতায় উনি অবশ্যই অভিজ্ঞ, কিন্তু আমার অভিজ্ঞতাটাকেও আসলে ওনার মূল্যায়ন করতে হতো। তো ওই জায়গাটা আসলে আমি বিশেষত একবার খুব চ্যালেঞ্জ ফেস করেছিলাম এবং প্রথমে আমি নিজে থেকেই ওনাকে ফিডব্যাক দিয়েছিলাম আমার ভালো না লাগাটা ওনার কথা বলার অ্যাপ্রোচ, এবং আমার কাছে মনে হচ্ছে ফেস টু ফেস ওয়ান টু ওয়ান ফিডব্যাকটাই সবচেয়ে বেশি এফেক্টিভ। এবং তারপর উনি বুঝতে পেরেছেন, বাট তারপরেও কিছুদিন স্ট্রাগল আমার হয়েছে, তখন আমার আসলে হয়তো সিনিয়র ম্যানেজমেন্টকেও এখানে ইনভলভ করতে হয়েছে। এইরকম পরিস্থিতিতে যেটা হয় ম্যাম, যে মানুষ অনেক সময় ভেঙে পড়ে বা নিজের গ্রুমিং এর দরকার হয়। আপনি বিভিন্ন সময় পার্সোনাল গ্রুমিং করেছেন, এই গ্রুমিং এর ক্ষেত্রে আপনার কি মনে হয়েছে যে আপনি যে গ্রুমিংটার মধ্য দিয়ে গেছেন সেটা কি অভিজ্ঞতার থেকে কোনো কাজে লেগেছে পরবর্তীতে? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা এক একটা অর্গানাইজেশনে আসলে এক এক রকম, এই অভিজ্ঞতাগুলো আমাদের এনরিচ করে। আমি আসলে আমার পার্সোনাল বিলিভ হচ্ছে যখনই আমি একটা কমফোর্ট জোনে চলে যাই, একটা অর্গানাইজেশন আমি ফিল করি এখানে আমার আসলে যতটুকু আমার দেবার ছিল আমি দিয়েছি এবং যতটুকু আমি অর্গানাইজেশন থেকে পাবার ছিল পেয়েছি, এবং এখন আমি আসলে যা করছি আমি খুব সাবলীলভাবে করছি, এখানে আমি কোনো চ্যালেঞ্জ ফেস করছি না। সেই মুহূর্তে আসলে আমার মনে হয় যে আমার আসলে আরেকটা কোথাও যাওয়া দরকার এবং যেখানে আমি আরেকটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে যাব যেখানে আমি নিজেকে প্রুভ করতে পারবো, আরো কিছু শিখতে পারবো। হ্যাঁ, সো আপনি যদি একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট থাকেন আপনার কিন্তু স্কিলস গুলো ফার্দার নারিশ বা ডেভেলপড হয় না, শার্পেন হয় না। তো আমার আসলে সবসময় সেই চেষ্টাটা থাকে, আমি যা শিখেছি যা অভিজ্ঞতা আমার আছে সেটা আমি অবশ্যই দিব, এবং একই রকম ভাবে অর্গানাইজেশন কিন্তু
আমার কাছে যা পাওয়ার পেয়েছে, হয়তো এর চেয়ে বেশি আমার দেয়ার নেই। তো তখন মনে হয় আমার জায়গায় যদি আরো একজন নতুন কেউ আসেন, উনি কিন্তু আমার চেয়ে আরো বেশি কিছু অর্গানাইজেশনকে দিতে পারবেন। তো সেই মুহূর্তে আসলে আমার মনে হয় যে এভাবে করে আসলে আমি 3-4 বছরের মধ্যে একটা অর্গানাইজেশন থেকে আরেকটা অর্গানাইজেশনে গেছি, এবং যেটা আপনি বললেন যে আমাদের অন্য যে অর্গানাইজেশনে গেছি সেখানে হয়তো আমার লিডারশিপে কেউ ছিলেন যে আমাকে মেন্টর করেছেন, সেখান থেকেও আমি এনরিচ হয়েছি। এবং যেটা আমি সবসময় চেষ্টা করি যে আপ টু ডেট থাকার। এইচআরেও তো আসলে এখন এআই ইন্টিগ্রেশন হয়েছে, জেন জি আছেন আমাদের কর্মক্ষেত্রে, সো একটু নিজেকে আপডেট রাখার চেষ্টা করি। আপনি সেভ দ্য চিলড্রেনে বেশ বছর কাজ করার পরে বিসিসিপিতেও সেখানেও এইচআর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কেয়ার বাংলাদেশও একটা চমৎকার বিষয় নিয়ে কাজ করেছেন, সেটার একটু অভিজ্ঞতা ছোট করে জানতে চাই। জেন্ডার ও ডাইভার্সিটি বিষয়ে সেখানে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে? আচ্ছা, আমি কেয়ার বাংলাদেশে এইচআর অপারেশনস, এইচআর ইনভেস্টিগেশনস এই কাজগুলো দেখেছি। অ্যাট দ্য সেম টাইম সেফ গার্ডিং এর কাজগুলো আমি আসলে অক্সমেও করছি, সেভ দ্য চিলড্রেনও এবং কেয়ার বাংলাদেশেও করার সুযোগ হয়েছে। আচ্ছা, সো আমরা আসলে এখন কিন্তু আমরা শুধু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলি না, আমরা যেরকম আমাদের ডিপার্টমেন্টটাকে আমরা বলি পিপল কালচার অ্যান্ড অর্গানাইজেশন ডেভেলপমেন্ট। অর্গানাইজেশন ডেভেলপমেন্টের মধ্যে সেফ গার্ডিংও ইনক্লুডেড। তো আমরা আসলে শুধু মানব সম্পদ ব্যবস্থাপনাটাতেই সীমিত নেই, আমরা তাদের দক্ষতা, কর্মদক্ষতা উন্নয়ন এবং একটা সুন্দর পরিবেশ কর্মক্ষেত্রে যেন থাকে তার জন্য যে ধরনের ইনিশিয়েটিভগুলি নেওয়া এবং স্টাফ ক্যাপাসিটি ডেভেলপমেন্ট একটা বড় অংশ জুড়ে থাকে আমাদের এখন কাজে। এবং অ্যাট দ্য সেম টাইম সেফ গার্ডিং, এই সেফ গার্ডিং ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ, এটা একটা খুব সেনসিটিভ এরিয়া ডেভেলপমেন্ট সেক্টরে। আমি জানি কর্পোরেটেও এখন এই জিনিসগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। তো আমরা এই বিষয়গুলো নিয়ে সচেতনতা, কারণ অনেকেই আসলে জানেন না যে কোন ব্যবহারটাকে আসলে আমি সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলবো বা এবিউজ বলবো। তো এই জিনিসগুলো সম্পর্কে সচেতন করা, এর সাথে সাথে আসলে এই বিষয়গুলো যদি কেউ এনকাউন্টার করে সেটা কিভাবে রিপোর্টিং করবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। মানে আপনার কাছ থেকে সাধারণ কিছু ধারণা পাই, যেমনটা বলছিলেন যে আসলে আমরা জানি না কোনটা কি, সেই বিষয়টা যদি ছোট করে আপনার কাছে শুনতে পারি। আমরা আসলে যেটা হয় না, বিশেষ করে আমি যদি কর্মক্ষেত্রে বলি, আমি সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস, এমন অনেক সময় হয় কোনো সহকর্মী হয়তো আপনাকে সুন্দর লাগছে সেটা বলতে পারেন, কিন্তু তার গলার টোন অথবা তার চোখের চাহনি কিন্তু সেটা আপনাকে আপনি নিজে থেকেই ফিল করবেন যে এটা আসলে শোভন না। হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় ভাবে আচ্ছা উনি তো এপ্রেজ করলো আমাকে, ঠিক আছে, একটা ইটস জাস্ট আ কমপ্লিমেন্ট, আমরা ওভারলুক করি। এবং ওই বিষয়টা আসলে তখন যেটা হয়, এটা একটা পজিটিভ সাইন দিয়ে ফেলে ওই ব্যক্তিকে যে হ্যাঁ উনি তো আমার এই ব্যবহারটাকে একসেপ্ট করে নিয়েছেন, এবং তখন থেকে কিন্তু শুরু হয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আসলে এটা জাস্ট একটা ছোট এক্সাম্পল দিলাম। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে হয় কর্মক্ষেত্রে আমার সিনিয়র যে পজিশনে আছেন, অপোজিট জেন্ডারে হতে পারে, উনি হয়তো এমন কিছু ফেভার বা কিছু বেনিফিট আমাকে দিবেন বলছেন, অ্যাট দ্য সেম টাইম উনি এক্সপেক্ট করছেন ইন রিটার্ন আমার কাছ থেকেও কোনো বেনিফিট নেয়া, সেটা সেক্সুয়াল নেচারও হতে পারে। সো এই জিনিসগুলো অহরহ হয় অনেক জায়গায়। আমরা আসলে যেহেতু ডেভেলপমেন্ট সেক্টর এগুলো নিয়ে খুব কাজ করি এবং সচেতনতা, অ্যাওয়ারনেস সেশনস, ট্রেনিং, এবং আমাদের জয়নিং এর সময় কোড অফ কন্ডাক্টে সাইন করতে হয়, বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন রিফ্রেশের মধ্যে দিয়ে যান। সো কর্মক্ষেত্রে আমি যেটা বলবো, ডেভেলপমেন্ট সেক্টর অনেক পরিসরেই হয়তো এটা অনেক সীমিত আকারে, একদম নেই তা কিন্তু না। একদমই তাই ম্যাম। আপনি যে বিষয়গুলো নিয়ে বলছিলেন, দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে এগুলো হয়, সমস্যা যেখানে আছে সেখানে সমাধানও আছে। কিছু সমাধান আপনার মুখ থেকে শুনবো। এবং সাধারণত বলা হয় যে এইচআর মানেই অনেকে রসাত্মক করে বলে যে হায়ার অ্যান্ড ফায়ার, যে একটা ঘটনা ঘটালো তাকে ফায়ার করে দেওয়া হলো। বিষয়টা তো তা নয়, তার আগে বেশ কিছু ধাপ থাকে। একটু সেই ছোট ছোট ধাপগুলো নিয়ে শুনি, যে কোনো এমপ্লয়কে আরেকজন যদি এই ধরনের কোনো অ্যাটিটিউড করে তখন তার ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে ফায়ার করা কিন্তু অনেক কঠিন। একজনকে হায়ার করে আমরা সহজে ফায়ার করতে পারবো না, কারণ আপনাকে ইভেন আমরা এইচআরে থাকে কিন্তু সেই জন্যই এইচআরে কাজ করা একটা বড় যে কোনো কর্মীকে যেন অন্যায়ভাবে চাকরিচ্যুত না করা হয়। তো এই জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করি, এবং আমাদের এমন অনেকগুলো ধাপ আছে, যেমন পারফরমেন্স অ্যাপ্রেজাল। হ্যাঁ, এটা একটা বিষয় যে অনেকের পারফরমেন্স রিলেটেড কিছু কনসার্ন থাকতে পারে, তাকে কি কিন্তু আমরা প্রথমেই
কর্মক্ষেত্র থেকে বাদ দিতে পারি না। তার ডেভেলপমেন্টের জন্য তাকে মেন্টর করা, তাকে গাইড করা, তার লাইন ম্যানেজারকে আমরা অ্যাকাউন্টেবল করি তাকে সাপোর্ট Right. করার জন্য। আমরা এইচআর থেকে উদ্যোগ নিই এবং একটা পরিসরে গিয়ে চেষ্টা করার পরেও যদি মনে হয় যে উনি এই পজিশনের জন্য ফিট ইন করছেন না, তখন আমরা আবার পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যানে রাখি। আচ্ছা। এর পরে গিয়ে হয়তো বিষয়টা, বিষয়টা এবং তাও আসে। ওরকম না, আমাদের অবশ্যই লেবার ল আমাদের সবাইকে ফলো করতে হয়। ওটার সাথে অ্যালাইন করে আমাদের লিগ্যাল কাউন্সিলার্স আছেন, লিগ্যাল অ্যাডভাইজার অনেক যারা ডেভেলপমেন্ট সেক্টর কর্পোরেটে কাজ করছেন এই বিষয়গুলোতে, তাদের সাথে কনসাল্ট করি আমরা যে কোনো ডিসিশন নিই। তাই আমরা যখন একজনকে কর্মক্ষেত্রে নিয়ে আসি, হায়ার করি, তখনই আসলে এই জিনিসগুলো খুব কেয়ারফুলি দেখি, রেফারেন্স চেক করি, ইনফর্মাল রেফারেন্স চেকও করা হয়, যেন একজন ব্যক্তি যিনি অর্গানাইজেশনের জন্য সেফ, ওরকম একজন ব্যক্তিকে আমরা আসলে অর্গানাইজেশন নিয়ে আসি, যেন পরবর্তীতে আসলে তাকে ফায়ার না করতে হয়। আর একটা বিষয় মাথায় আসছিল যে আপনি বেশ অনেক বছর ধরে আসলে কর্পোরেট সেক্টরে কাজ করছেন, সেই সাথে আসলে নানান সময় নানান অধ্যায় আপনি পার করেছেন, আপনার পরিবার, ফ্যামিলি, সন্তান সবকিছু মিলিয়ে আসলে কাজ করতে হয়েছে। তো এই জায়গাটায় মেন্টাল হেলথ নিয়ে আমি একটু জানতে চাই যে এই যে মানসিক একটা নিজের কি বলবো হেলথ নিয়ে কাজ করা, কাজের জায়গায় ভারসাম্য, এই সব কিছু ঠিক রাখা কিভাবে করেছেন? সেটাই, আর নারী হিসেবে এটা একটু বেশি, আরেকটু বেশি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আমি যেটা বললাম, মার অবদান তো ছিল, বা তার পাশাপাশি এই মুহূর্তে আমার যেহেতু মা নেই, আমার বাবা প্লাস আমার পারিবারিক আরো কিছু দায়িত্ব আমার সাথে যুক্ত হয়েছে। তো যদি বলি যে ইটস ডিফিকাল্ট, কিন্তু তারপরেও আসলে আমি নিজের ওয়েলবিং, মেন্টাল হেলথটাকে ইম্পর্টেন্স দিই। কারণ আমি যদি ভালো না থাকি, আমি যদি হাসি খুশি না থাকি, আমি আমার ছেলে মেয়েকে হাসি খুশি রাখতে পারবো না। আমার দুটো সুন্দর সন্তান আছে, আমি চাই ওদেরও মেন্টাল ওয়েলবিংটা যেন ভালো থাকে, এবং সেই জন্য আমি যদি মানসিকভাবে ভালো থাকি সেটা তবেই সম্ভব। এবং এই ক্ষেত্রে আসলে আমি একটা সময় হয়তো নিজের জন্য অতটা সময় বের করতে পারতাম না, বাট এখন আমি চেষ্টা করি নিজের হেলথের জন্য, নিজের লাইক যে জিনিসগুলো এনজয় করি আমি, যেমন গার্ডেনিং, বই পড়া, অথবা গ্রুমিং, হ্যাঁ সেলফ গ্রুমিং, এই সব জায়গাটায় আমি সময় দিই এখন। আমি এই প্রশ্নটা ম্যাম এই কারণে করলাম, কারণ আমরা শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলো না চোখে দেখতে পাই, কিন্তু এই যে মানসিকভাবে সুস্থ না থাকলে যে আসলে কোনো কাজও ঠিকভাবে করা যায় না, এটা অনেকেই আসলে সাধারণ ভাবে বুঝতে চায় না। তো এই জন্য জানতে চাওয়া যে নিজের সময়টা বের করে নিতে হবে, নিজেকে আসলে ভালো রাখতে হবে, যেটা আপনাকে দেখে আসলে আমরা নতুন করে আবার অনুপ্রেরণা পেলাম। এমনিতে একটু যদি আরেকটা জায়গা নিয়ে আসতে চাই যে এইচআর এর কাজের জায়গাটায় আপনি যে সময় থেকে কাজ করেছেন সেই সময়ের কাজের অবস্থা এবং এখনকার সময়টায় যে কাজগুলো হচ্ছে, কোনো পরিবর্তন দেখতে পান বা পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, দুটো বিষয় একটু জানতে চাই। একটু আগে প্রথমে বলছিলাম যে আগে আমরা শুধু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটাকেই ফোকাস করতাম, এখন কিন্তু শুধুমাত্র একজনকে চাকরি দেয়া, তার চাকরির সুবিধা দেওয়াটাই সীমিত, তাকে তার ক্যাপাসিটি ডেভেলপ করা। এবং যেটা আমি একটু আগে বলছিলাম, মেন্টাল হেলথ ওয়েলবিং কিন্তু শুধু আমার একার জন্য দরকার না, আমার যে সংস্থায় আমি কাজ করি ওখানকার সহকর্মীরাও যদি স্বাভাবিক ওই কর্মপরিবেশ না পান এবং নিজেদেরকে যদি ডেভেলপ না করতে পারেন, এবং তারা যদি ঘরে ফিরে যদি অফিসের কাজটা নিয়ে স্ট্রেসড আউট থাকেন এবং পরিবারকে সময় না দিতে পারেন, একটা সময় কিন্তু সেটা ওনার মানসিক স্বাস্থ্যকে ইম্প্যাক্ট করবে। আচ্ছা। এবং পরিবার পরিজনকে যখন আমি ডিপ্রাইভ করব, সেটা কিন্তু একটা সময় আমার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি করবে, একটা মানসিক অশান্তি বা মানসিক একটা শান্তির জায়গাতে কিন্তু কম্প্রোমাইজ হবে। তো এই জন্য আমি সবসময়ই বলি, আমার সহকর্মী যারা আছেন তারা জানেন যে আমি কাজের সাথে সাথে ফ্যামিলি, পার্সোনাল লাইফকেও প্রায়োরিটি দিতে বলি। এবং আমরা কিন্তু প্রাতিষ্ঠানিক লেভেলেও অনেক মেন্টাল হেলথ নিয়ে সেশনস করি, আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে কাজ করি যারা এসে আমাদের বিভিন্ন মেডিটেশন, মেন্টাল হেলথের যে স্ট্রেস ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোতে আমাদের সহকর্মীদেরকে আরেকটু সচেতন করেন, কিছু ছোট ছোট টিপস টেকনিক্স শিখান, যেটা আমরা খুব ইজিলি ডে টু ডে আমরা প্র্যাকটিস করতে পারি, যেটা আমাদের একটু ভালো থাকতে সহায়তা করবে। দারুণ একটা কাজ। ম্যাম, আমরা এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো যে কর্পোরেট সেক্টরটা তো আসলে এমন একটা সেক্টর, সেখানে অনেকে হয়তো বা কাজ করতেছে, অনেকে আবার দেখা যায় এই সেক্টর থেকে দূরে অন্য কোনো সেক্টরে কাজ করছে।
নারী জাগরণ বা ওম্যান এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আসলে নারীদেরকে সর্বক্ষেত্রেই আসলে এগিয়ে আসতে হবে, যেহেতু জনসংখ্যার একটা সিংহভাগ নারী। তো সেই জায়গা থেকে আপনার বলার কিছু আছে যে আগামী নারীরা কিভাবে প্রস্তুতি নেবে কর্পোরেট সেক্টরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে? আমি কর্পোরেট আমি ডেভেলপমেন্ট সেক্টরকে একটু হাইলাইট জি, করবো, জি। যেহেতু আমার অভিজ্ঞতাটা ডেভেলপমেন্ট সেক্টরে অবশ্যই। বরাবরই। আমরা আসলে এই নিয়ে প্রচুর কাজও করি, কারণ আমাদের যেটা হয় এটা আমরা আসলে রিসার্চ বেসড ডেটাও বলেন যে আমরা হয়তো নারীরা ক্যারিয়ারের প্রথম দিকে ভালো করছি এবং বেশিরভাগ নারী হয়তো একটা মিড লেভেলের পরে গিয়ে আর উপরে লিডারশিপ রোলে যেতে পারেন না। Right. আপনারা দেখবেন আমরা অনেক ডেভেলপমেন্ট সেক্টর বিশেষ করে অনেক নারী আপনি দেখতে পাবেন হারিয়ে যায় কর্মক্ষেত্রে, আসলে, হ্যাঁ। কিন্তু লিডারশিপ রোলে যেতে পারে খুব অল্প নারী। হ্যাঁ, তো আমরা ওই জায়গাটাতে অক্সফামেও আমরা কাজ করছি এবং আমার ব্যক্তিগতভাবেও আমি যেটা ফিল করি যে আমাদের ডেভেলপমেন্ট সেক্টর অ্যাজ ওয়েল এজ কর্পোরেটে আমাদের এই নারীদের একটা লেভেলের পরে লিডারশিপ রোলে যাওয়ার জন্য যে ডেভেলপমেন্ট সাপোর্টটা দেওয়া দরকার, যে সাপোর্টিভ এনভায়রনমেন্ট দেওয়া দরকার, সেটা নিয়ে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। এমন অনেক নারী আছেন, আমি যেরকম ভাগ্যবান যে আমার দুটো সন্তান আমার মার কাছে ছিলেন দেখে আমি হয়তো নিশ্চিন্তে আমার ক্যারিয়ারে আগিয়ে যেতে পেরেছি। এমন অনেক নারী আছেন যে সন্তান হবার পরে যেহেতু সন্তানকে লালন পালন করে কেউ নেই, ওনাকেই কিন্তু চাকরিটা ছাড়তে হয়েছে, ওনার হাজবেন্ড কিন্তু ছাড়েননি। হ্যাঁ, এবং আবার এর অপোজিট আমরা নিদর্শনও দেখেছি যে অনেক সাপোর্টিভ হাজবেন্ডসও আছেন, আমি পার্টিকুলার ডেভেলপমেন্ট সেক্টরে বলবো, এবং আমার নিজের ক্ষেত্রেও আমরা সাপোর্টিভ ফ্যামিলি, সাপোর্টিভ প্যারেন্টস, স্পাউস, আমার চিলড্রেন অনেক সাপোর্টিভ, ওরা আছে দেখেই কিন্তু আমরা কাজ কাজ করতে করছি। পারছি। কিন্তু সবাই কিন্তু এতটা ভাগ্যবান হন না। একদম। তো এই জন্য অনেক নারী দেখা গেছে যে একটা সময় ক্যারিয়ারে ওনাদের আর আগাতে পারেনি, এবং অনেক নারী আছেন যে একটা ব্রেক, মেটারনিটিতে একটা লম্বা ব্রেকের পরে যখন আবার ফিরে আসতে চাচ্ছেন ওই আগের পরিবেশ বা আগের পদবিতে উনি আসতে পারেন না, তখন কিন্তু একটা ফ্রাস্ট্রেশনে পড়ে যান, এবং এরকম করেও অনেক নারী পিছিয়ে আছেন। হ্যাঁ, এই জায়গাটা প্রচুর কাজ করার সুযোগ আছে। আচ্ছা, যে- নারীদের আসলেই উন্নয়নের ক্ষেত্রে তার জীবনসঙ্গীর ভূমিকাটা অনেকখানি, এবং আপনি আপনার জায়গা থেকে খুব দারুণভাবে সেটা বলছিলেন। আপনার জীবনসঙ্গী মানে আপনার স্বামীও তো একজন উন্নয়ন সংগঠক এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। সেই জায়গা ভালোই থেকে information রেখেছেন। আমরা জানার চেষ্টা করেছি আপনাকে, সেই জায়গা থেকে আসলে আপনার জীবনে আপনাদের দুজনের সমন্বয়টা আসলে কোন কোন জায়গায় আরো বেশি ভালো হলে হয়তো বা আরো সহজ হতো সবকিছু একটু জানি। আমি সেক্ষেত্রে ভাগ্যবানই বলবো, যেহেতু যদিও ওর ক্যারিয়ারটা শুরু হচ্ছে ব্যাংকিং সেক্টরে, তারপরে উনি ডেভেলপমেন্ট সেক্টরে চলে আসছেন। তো যেটা হয় ডেভেলপমেন্ট সেক্টরে আমরা আসলে অনেক আইডিয়াস, অনেক কথা, মানে অনেক যেহেতু বলছিলাম ভ্যালুজ বলেন, ভ্যালু অ্যালাইনমেন্টস, দিজ আর কোয়াইট সিমিলার। আমরা আচ্ছা। এই জায়গাটা কিন্তু অনেক আপনার ভ্যালুজের সাথে যদি আপনার মানে সহকর্মী বলেন বা আপনার জীবনসঙ্গী। লাইফ পার্টনার যদি বলেন, ভ্যালু অ্যালাইনমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমার ওই জায়গাটা যেটা আমি বলবো যে ওর ভ্যালুজের সাথে আমার ভ্যালুজ যেহেতু ম্যাচ করে, এবং আজকেও যেরকম যখন আসলাম আমার কিন্তু শাড়ির কুচিটা ধরে দেয়া বা আমাকে কমপ্লিমেন্ট করা যে ইউ আর লুকিং পারফেক্ট, মানে যেহেতু আমার নিজেকে নিয়ে অনেক সময় আমি একটু কশাস থাকি বিকজ অফ মাই ওয়েট। তো ও যেরকম আমাকে ওই অ্যাসুরেন্সটা দিল যে না, এবং সবসময় খুব পজিটিভলি আমার যে কোনো সাকসেসকে সেলিব্রেট করা, আমাকে কোনো একটা মানে নতুন কিছু করতে চাচ্ছি, নতুন একটা জব নিতে চাচ্ছি, ওখানে Inspiration দেয়া। হ্যাঁ ওই জায়গাটাতে সবসময় আমি ওকে পেয়েছি। এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং রাঙা সকালের আমাদের একটা রিসার্চ টিম আছে, তারা সবকিছুই মোটামুটি বের করে আনে তেমন ভাবে। আর একটি বিষয় আমরা জানি আপনি এখন বর্তমানে 2 সন্তানের মা, এবং আপনি বলছিলেন যে আপনার ছেলেমেয়েরাও আপনাকে খুব সাপোর্ট করে, সে জায়গাটা একটু শুনতে চাই। হ্যাঁ, আমার 2 ছেলে, এবং যেটা আমি বলবো আমি আসলে ম্যাটারনিটি ব্রেক ছাড়া আমার লাইফে কোনো ক্যারিয়ার ব্রেক নেই। তো আমি আসলে বরাবরই কাজ করেছি, যে সময়টা ওরা হাঁটা শিখেছে আমি হয়তো ফোনে আমার আম্মুর কাছে শুনেছি যে ওরা হাঁটছে। হ্যাঁ, তো আমি যেটা বলার যে আমি অনেক সুন্দর সময় আমার ছেলেদেরকে দিতে পারিনি, কিন্তু আমি যতটুকু সময় থাকি বা আমার পরিবারের সাথে আমি চেষ্টা করি আমার 100%টা দেওয়ার। আমি ওদের পছন্দের রান্না করি, আমি ওদের সাথে ঘুরতে যাই, আমার ছেলেদের সাথে আমরা আসলে আমরা এমন কোনো কথা নেই, আমি আমার
হাজবেন্ড ওদের সাথে শেয়ার করি না। সো ওরাও যেটা হয় ওদের ছোটখাটো বিষয়গুলো যেটা আমি মার কাছ থেকে শিখেছি, ওরাও কিন্তু সব ছোটখাটো বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করে। আচ্ছা। সো ওপেন কালচারটা আমরা রাখার চেষ্টা করি বাসায়। এবং আমিও কিন্তু আমার ছেলে মেয়েকে পড়া নিয়ে, আমার ছেলেদেরকে পড়া নিয়ে খুব একটা প্রেশার দিই না, বাট আচ্ছা। আলহামদুলিল্লাহ ওরা নিজে থেকেই নিজের দায়িত্বটা করে। বাহ। এবং ছোটবেলা থেকে যেটা বললাম, আমার কিন্তু কখনো ওরা এমন হয়নি যে যে মা তুমি আজকে অফিসে যেও না, জি, খুব আচ্ছা। অসুস্থ তাও বলেছে মা তুমি কি একটু আগে আসতে পারবে। বাহ। তো এই ধরনের হ্যাঁ, মানে বলার বরাবরই- ওয়েটা আসলে হ্যাঁ। বোঝা যায় যে তারা কতটুকু সাপোর্টিভ। এবং আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ দে আর ভেরি জেন্ডার সেনসিটিভ, এবং কোন কথাটা আসলে নারীদের সম্মান হানি করে সেই জিনিসটা ওরা কিন্তু এখনই বুঝে। বাহ। আমার বড় ছেলে 17 বছর, খুবই এমপ্যাথেটিক একটা ছেলে, আলহামদুলিল্লাহ এইভাবেই যেন বেড়ে ওঠে। অবশ্যই আর আমাদের ছোট ছেলে? ছোট ছিল ও 14 বছর। আচ্ছা। কিন্তু যেটা বলবো যে ও ও খুব এমপ্যাথেটিক, ও যেহেতু পশু পাখি খুব পছন্দ করে এবং তাদের টেক কেয়ার করে। এবং আমি জানি যারা আসলে, আমি যেটা বিশ্বাস করি, যারা প্রাণী বা বলেন বা যাদের প্রতি প্রকৃতি। প্রকৃতির প্রতি ভালোবাসা আছে, তারা মানুষের প্রতি মানুষকেও ভালোবাসবে। ভালোবাসবে। তো ওটা আমি বিশ্বাস করি এবং আমি আমার ছেলেদেরকেও সেভাবে মানুষ করার চেষ্টা করছি। দারুণ দারুণ। বাহ। এত চমৎকার চমৎকার গল্প শুনছি আমরা লাবণ্য, জীবন নিয়ে আসলে দৃষ্টিভঙ্গি মনে হয় অনেকখানি বদলে যাচ্ছে। সত্যি তাই, এটাই আসলে আমাদের রাঙা সকালের অনুষ্ঠানের একটা অন্যতম দিক, যে আমরা আসলে নতুন করে সবকিছু শেখার চেষ্টা করি। বর্তমানে আপনি অক্সফামে ইন বাংলাদেশে হেড অফ পিপল হিসেবে কাজ করছেন, সেখানকার বর্তমান কাজ নিয়ে একটু জানবো। আমি বর্তমানে অক্সফামে হেড অফ পিপল কালচার অ্যান্ড অর্গানাইজেশন ডেভেলপমেন্ট হিসেবে কাজ করছি। এবং যেটা বলছিলাম যে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার পাশাপাশি তাদের দক্ষতা, কর্মদক্ষতা, তাদের একটা সুন্দর পরিবেশ দেয়া এবং সেফগার্ডিং ফ্রম এনি কাইন্ড অফ, আপনি এটা কর্মক্ষেত্রে হ্যারাসমেন্ট, এক্সপ্লয়টেশন, অ্যাবিউজের কথা বলেন, অথবা কর্মক্ষেত্রে অন্য যে কোনো চ্যালেঞ্জেস তারা যারা কাজ করতে গিয়ে বিশেষ করে নারীরা ফেস করেন, এই বিষয়গুলোতে আমরা আসলে কাজ করি। এবং এই মুহূর্তে আমরা মেন্টাল হেলথ, ওয়েলবিং এই জিনিসটাকে খুব ফোকাস করছি। এবং আমরা বেশ কিছু বললাম যে ট্রেনিং অর্গানাইজ করেছি, বিভিন্ন অভিজ্ঞ কনসালটেন্টসদের সাথে আমরা কাজ করছি, বিভিন্ন সেশনস অর্গানাইজ করছি। যে আমরা সংস্থা, মানে আমাদের যারা লিডারশিপ রোলে আছেন, আমরা বিলিভ করি যে একজন মানুষ যদি মানসিকভাবে সুস্থ থাকেন এবং একটা সুন্দর কর্ম পরিবেশ যেখানে উনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেন, তবেই কিন্তু তার প্রোডাক্টিভিটিটা এনশিওর করা সম্ভব। Ensure করবে। এবং আমরা আমাদের অফিসে গেলে আপনারা দেখতে পাবেন চমৎকার একটা অফিস। আমরা আসলে অফিস মিস করতে চাই না। আমরা খুব কম কলিগই আছে যে খুব বাধ্য না হলে অফিস মিস করি না, কারণ আমাদের কর্মপরিবেশ, আমাদের ডাইনিং বলেন, আমাদের মানে ওরকম একটা মিটিং রুমগুলি পর্যন্ত মানে সবুজে ছাওয়া। তো ওই জন্য আমরা খুব এনজয় করি কাজ করতে। চমৎকার একটি বিষয়। এবং আরো একটা বিষয়, যদি একেবারে শেষের দিকে চলে এসেছে, আমরা জানতে চাই, নারীরা এখন অনেক মাধ্যমে কাজ করছে, অনেক পেশায় কাজ করছে। নারী হিসেবে আসলে বেশ অনেক বছর ধরে কর্পোরেট জগতে আছে, অনেক রকম অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে যদি আসলে আমাদের আজকের নারীদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। আমি 20 বছর হতে যাচ্ছে আমি কর্মক্ষেত্রে কাজ করছি। এবং অনেক সময়ই আমি আসলে অনেক নারীদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে আমার কাজের পরিধিতেও। আবার যেটা হয়েছে, আমি পার্সোনাল লেভেলেও অনেক চ্যালেঞ্জেস ফেস করেছি। এই সব কিছু মিলে আমি নারীদেরকে যেটা বলবো, নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমাদের আর কোনো অপশন নেই। নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করা, নিজের ডিগনিটিটাকে এনশিওর করা, এবং সেই অনুযায়ী যেন আমাকে কেউ ছোট না করতে পারে, সেই জন্য নিজেকে ওই জায়গায় প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, সেই জন্য আমি যেটা বলবো, শিক্ষাটা প্রথম, এবং শুধু শিক্ষা না, সুশিক্ষা। হ্যাঁ, শুধু পড়ালেখা, একাডেমিক শিক্ষা না, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যা করা লাগে সেটা আমাদের চেষ্টা করতে হবে। চমৎকার চমৎকার। শুধু নারী নয়, আমি তো বলবো যে আগামী তরুণ প্রজন্মের জন্য আপনার কথাগুলো পাথেয় হয়ে থাকবে। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগলো। ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক কিছু আসলে হয়তো আলোচনা হতো না, আপনাদের সাথে আলোচনা প্রসঙ্গে উঠে আসলো। ওটা আমার জন্য খুব ভালো, সুন্দর একটা অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ।